মানে সংকট পুরনো, সরকার নতুন। মে দিবসে এমন একটা দিন আমরা পার করলাম। প্রধানমন্ত্রী বেশ কিছু কথা বলেছেন, যেটা দিয়ে কিছুটা আশার সঞ্চার হয়। বন্ধ কলকারখানাগুলো চালু করার কথা বলেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, শ্রমিকদের যে ভাগ্য, সেই ভাগ্যটা নিয়ে দীর্ঘ সময় ধরে ছিনিমিনি খেলা হয়েছে, নতুন কিছু করার আশাবাদও তিনি দিয়েছেন। আপনি কি কি পর্যবেক্ষণ করলেন মে দিবসে, যেটা নতুন কিছু মনে হয়েছে? ধন্যবাদ আপনাকে এবং একাত্তর টেলিভিশনের দর্শকদের যারা দেখছেন, এবং একই সাথে আজ মহান মে দিবসে যারা সারা বিশ্বের শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা। আমি, আপনি, আমরাও সেই শ্রেণীরই অন্তর্ভুক্ত। তো আসলে মানে একেবারে শুরু থেকে আজ পর্যন্ত, হয়তো ভবিষ্যতেও শেষ পর্যন্ত, শ্রমিকদের সমস্যা মোটামুটি কিছু ফ্রেমের মধ্যেই থাকে। তার মধ্যে প্রধান সমস্যাটা হলো যে তার ন্যায্য পাওনাটা পাওয়া এবং সঠিক সময়ে পাওয়া, এটা একটা বড় সমস্যা। এরপরে পরিবেশ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো তো আরও থাকে। এই জিনিসটা কিন্তু আমাদের দেশেও খুব প্রবলভাবে, এবং আমরা যারা মিডিয়ায় কাজ করি আমরাও কিন্তু এটা দ্বারা সাফারার, আপনি নিজেই জানেন যে। এবং আমরা এটুকু বলতে চাই, দেখা যাচ্ছে যে এখানে অনেক বড় বড় প্রতিষ্ঠান মিডিয়াতে বিনিয়োগ করছে। তাদের যে সমস্ত মানে অন্যান্য সিস্টার কনসার্ন আছে, অন্যান্য বিজনেস আছে, সে সমস্ত বিজনেসগুলোতে 28 তারিখে 29 তারিখে বেতন হয়ে যাচ্ছে, কিন্তু তাদের যে আরেকটা প্রতিষ্ঠান গণমাধ্যম আছে, সেই গণমাধ্যমে বেতন হচ্ছে না। তো এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা মিডিয়ার মানুষ হিসাবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমরা সাফার করি, এটার সাথে আমরা সবাই পরিচিত, আমি আপনি আমরা পরিচিত। আজকে যে জিনিসটা হলো, আজকে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন, আমরা প্রধানমন্ত্রীকে গতকালের যে বক্তব্যটা দেখেছি সেখানে তার আন্তরিকতা, তার যে সদিচ্ছা আমরা দেখেছি। আজকে তিনি নিজে বলেছেন, আমি নিজেও শ্রমজীবী সম্প্রদায়ের একজন এবং আমার নামও শ্রমিক হিসাবে আপনারা অন্তর্ভুক্ত করেন। এবং তিনি তার পুরো ক্যাবিনেটকে বলেছেন যে আমরাও শ্রমিক, আমাদের সবাইকে শ্রমিক। আপনারা যেমন মানে হয়তো ভবন গড়ছেন, ব্রিজ গড়ছেন, আমরা দেশ গড়ছি, আমরা সবাই শ্রমিক। তো এই কথাগুলো আসলে শ্রমিকদের মূল্যায়ন করার বা তাদেরকে সম্মান জানানোর একটা অসাধারণ জেস্চার, এবং এই প্রধানমন্ত্রী সেটা দেখাচ্ছেন। কিন্তু এখন উনি বলেছেন যে বন্ধ কলকারখানা খুলে দেয়া। আমরা দেখেছি যে বিএনপি যে সমস্ত মানে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, 2 মাসের মধ্যেই অলমোস্ট সবগুলোই পাইলটিং আকারে বাস্তবায়ন শুরু করেছে। এই জায়গাটায় এখনও হাত দেয়া হয়নি। অলরেডি তিনি বলেছেন যে তিনি একটি উদ্যোগ নিয়েছেন, আগামী দিনে আরও একটা মিটিং হবে, করবে। কিন্তু এখানে কিছু অসুবিধা আছে। যেমন সেই অসুবিধাগুলো সেটা হলো, দেখেন, আপনি যখন বন্ধ কলকারখানা খুলতে যাবেন, এই যে বন্ধ আমাদের এই কলকারখানাগুলো খোলার সাথে কিন্তু আমাদের আবার ওই যে IMF ওয়ার্ল্ড ব্যাংকের ঋণের কিছু ব্যাপার জড়িত। আপনি যখনই এটা নিয়ে কথা বলতে যাবেন তখনই কিন্তু নানা ধরনের শর্তের আরোপের নানা ব্যাপার তৈরি হয়ে যাবে। একদম। 1, 2 হলো এই যে মানে প্রফেসর ইউনূস ক্ষমতায় থেকে যাওয়ার আগে তিনি যে চুক্তি করেছেন, সেই চুক্তিতেও কিন্তু এমন কিছু শর্ত আছে যে শর্তগুলো কিন্তু শ্রমিকের স্বার্থ বিরোধী, তার কিছু ব্যাপার আছে। এবং একই সাথে সেই জিনিসগুলোকে মেইনটেইন করে আমাদের দেশের কলকারখানা কতটা চলতে পারবে, স্পেশালি তিনি যে মানে আন্তর্জাতিক যে শ্রম আইনের কিছু কিছু জায়গা, যে কারণ এক একটা দেশের তো এক একটি স্ট্যান্ডার্ড থাকে। আমি তো ইউরোপের স্ট্যান্ডার্ডের মতো কারখানা আমার দেশে করা সম্ভব না, নানা কারণেই। এটা কিছু থাকে, স্ট্যান্ডার্ড তো সব জায়গায় থাকে। ডেমোক্রেসির স্ট্যান্ডার্ড যেমন ওখানে একরকম, আমাদের এখানে একরকম। ইউরোপের লিভিং স্ট্যান্ডার্ড, আমাদের লিভিং স্ট্যান্ডার্ড ভিন্ন রকম। তো সেখানে সব কিছুর দিয়ে একটু পার্থক্য থাকে, মানে অর্থাৎ আবহাওয়া, জলবায়ু, ভূপ্রকৃতি, পরিবেশ, তাই না, সবকিছু দিয়ে। আমি আসলে সেই জায়গায় এখন প্রধানমন্ত্রী যে কাজটা উনি উদ্যোগ নিয়েছেন, নিশ্চয়ই তিনি আন্তরিকভাবেই উদ্যোগ নিয়েছেন এবং অতীতেও করেছেন। আমরা সেই ভরসার জায়গায় রাখতে চাই, কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আমি এই চ্যালেঞ্জগুলো আলাদা করে রেখেছি, আপনার কাছ থেকে শুনবো। তার আগে আমি একটু শ্রমিকদের যে সংকট, সেগুলো আরেকটু স্পষ্ট করে বুঝি। জলি তালুকদার, শুরুতে আপনার কাছে কয়েকটা পয়েন্ট নিয়ে হাজির হতে চাই। প্রথমত, আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠান বন্ধ হয় কিন্তু কর্মসংস্থান বাড়ে না। আমরা দেখতে পাই উচ্ছেদ অভিযান চলে বিভিন্ন জায়গায়, অবৈধ উচ্ছেদ অভিযান, কিন্তু পুনর্বাসনের গল্পটা তেমন শুনি না। আমরা দেখি যে মূল্যস্ফীতি বাড়ে, পত্রপত্রিকায় রিপোর্ট হয় মানুষের আয়টা বাড়ে না। সবচেয়ে বড় কথা, চাকরির যে বাজার, সেই বাজার
ছোট হয়ে আসছে, হয়তো চাকরির জন্য যারা লড়াই করে টিকে থাকতে পারছেন তাদের আবার চাকরির স্থায়িত্ব নেই। মানে আজকের দিনগুলো বিবেচনায় আপনাদের দিক থেকে আসলে কোন কোন সংকটগুলো সবচেয়ে বড় আকার নিয়েছে এবং সমাধান না হওয়ার কারণটাই বা কি দেখেন? আমি আপনাদের মাধ্যমে মহান মে দিবসে শ্রমিক শ্রেণীর সকলকে শুভেচ্ছা জানাই এবং এখানে একটা খুবই ভালো একটা আলোচনা আপনারা শুরু করেছেন এবং সেখানে খুবই গুরুত্বপূর্ণ দুইজন জাতীয় নেতা উপস্থিত আছেন এবং নিশ্চয়ই আমারও কিছু আলোচনা আছে যেগুলো ওনাদের সামনে আমি কিছু উত্থাপন করার সুযোগ পেয়েছি, সেগুলো করবো আর কি। এখন ঘটনা হচ্ছে, আমার প্রথমত মনে হয় মে দিবসটা আসলে ছিনতাই হয়ে গেছে। মে দিবসের মর্ম কথা আজকে ছিনতাই হয়ে গেছে শ্রমিকদের কাছ থেকে এবং সেটা একটা অনুষ্ঠান সর্বস্ব দিনে পরিণত হয়েছে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন 1886 সালে যে লড়াইটা 8 ঘন্টা কাজের জন্য হয়েছিল, বাংলাদেশের এমন কোন খাত আপনি দেখাতে পারবেন যে খাতে 8 ঘন্টা কাজ করে একজন শ্রমিক তার জীবন চালাতে পারে না? প্রথমত অনেকগুলো খাতে ন্যূনতম মজুরি নেই, আমরা একটা জাতীয় ন্যূনতম মজুরির জন্য লড়াই করছি, সেই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। খুব ভালো হতো আজকে যদি জাতীয় ন্যূনতম মজুরির ব্যাপারে কোনো ঘোষণা আসতো এবং এই ধরনের বেসিক জায়গাগুলোতে যদি কোনো ঘোষণা আসতো, সেই জায়গাগুলো হয়তো আমাদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করতো। কিন্তু আমরা দেখলাম অভ্যুত্থানে, দেখেন শ্রমিক এই 24-এর যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি জীবন দিয়েছে শ্রমিক কিন্তু কোনো উপদেষ্টা হয় নাই, কোনো পরবর্তীতে যে গণতান্ত্রিক লড়াইয়ের যে নির্বাচনের পরেও তারা কোনো এমপি বা মন্ত্রীও হন নাই শ্রমিকরা, কিন্তু শ্রমিকরা সাধারণ জীবনমানের উন্নয়ন চেয়েছিল। কিন্তু আমরা দেখলাম অভ্যুত্থানের পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গার্মেন্টস শ্রমিকের উপরে গুলি চললো এবং এই সরকার যে ভোটের মাধ্যমে নির্বাচিত হলো, প্রথমেই তারা হকার উচ্ছেদ শুরু করলো। এখন ঘটনা হচ্ছে, আমাদের সুশীল সমাজ একটা অংশ বা একটা অংশ আছে যারা হচ্ছে উচ্ছেদ প্রক্রিয়াকে সাপোর্ট করে, এটা রিক্সা বলেন, হকার বলেন, শ্রমজীবীদের। কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা এবং বাংলাদেশের মানুষের কর্ম আছে কি নাই, বেকারের সংখ্যা, এই হিসাবগুলো কিন্তু তারা নিচ্ছে না এবং তাদের স্বাচ্ছন্দ্যের কথাটাই সবচেয়ে বেশি চিন্তা করে। একটা তিলোত্তমা ঢাকা করবে, আপনি তিলোত্তমা ঢাকা করবেন, আপনার দেশের মানুষ না খেয়ে মরবে। আপনার হকারের সাথে লক্ষ লক্ষ মানুষ জড়িত পরিবার, তারা না খেয়ে মরবে। যখন এই বিষয়গুলো প্রত্যেকটা সরকার আসার পরে করে, তখন একটু আশাহত হই, কারণ একটা অভ্যুত্থান, একটা বিরাট একটা সময় ধরে 17 বছর একটা লড়াই হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে এবং সেই লড়াইয়ের মধ্য দিয়ে একটা গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থানের পরে সঙ্গত কারণেই শ্রমিকরা ভেবেছিল তাদের কিছু অবস্থার পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন আসলে শ্রমিকদের হয় না। আচ্ছা, এখানে ছোট করে একটু বলবেন, মানে হ্যাঁ, মে দিবস ছিনতাই হয়ে গেছে, শুরুটা যেটা দিয়ে করলেন, আপনি এর জন্য কাকে দায়ী করবেন? কারা ছিনতাই করেছে আসলে? মে দিবসটা আসলে আমি বলবো যে প্রথমত হচ্ছে বর্জুয়া যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে দিয়ে মে দিবসটা আজকে ছিনতাই হয়ে গেছে এবং ট্রেড ইউনিয়ন, আপনি দেখেন আমাদের মুক্তিযুদ্ধের পরে যে আমাদের প্রাতিষ্ঠানিক খাতগুলো ছিল, পাটকল থেকে শুরু করে আমাদের যে চিনিকল, গত স্বৈরাচারী সরকারের আমলে 26টা রাষ্ট্রায়ত্ত পাটকল, 6টা চিনিকল বন্ধ হয়েছে। তার আগে আমরা দেখেছি বিএনপির আমলে এশিয়ার সবচেয়ে বৃহত্তম যে পাটকল, সেটা আদমজি বন্ধ হয়েছে এবং সেটা তো এই যে কিছুক্ষণ আগে বললেন বিশ্বব্যাংক এবং IMF এর প্রেসক্রিপশন, সেটা কেন শুনতে হবে? এবং তারা প্রেসক্রিপশন করে, বিশ্বব্যাংক IMF প্রেসক্রিপশন করে আমাদের যেন শিল্প কারখানা ধ্বংস হয়ে যায়, আমাদের কৃষি ধ্বংস হয়ে যায়। এই যে একটা বাণিজ্য চুক্তি হলো, এই বাণিজ্য চুক্তির ফলে আমাদের যদি আমেরিকা থেকে তুলা আমদানি করতে হয়, আমাদের গার্মেন্ট শিল্পে এটা বিরাট প্রভাব ফেলবে, আমাদের কৃষিতে বিরাট প্রভাব ফেলবে, আমাদের পোল্ট্রিতে বিরাট প্রভাব ফেলবে। ফলে আমাদের আজকের এই পরিস্থিতিতে আমরা দেখি যে আমাদের এই ছিনতাই হওয়ার ক্ষেত্রে আমাদের এই বর্জুয়া সিস্টেম এবং মালিকদের পকেট ট্রেড ইউনিয়ন, হলুদ ইয়েলো ট্রেড ইউনিয়ন, এইগুলো এবং ট্রেড ইউনিয়নটাকে একটা বিপ্লবী ধারার রাষ্ট্রায়ত্ত খাতগুলো এদের শ্রমিক ধ্বংস করে, খাত ধ্বংস করে একটা মাফিয়া চক্রের মধ্যে ট্রেড ইউনিয়নকে নিয়ে আসছে এবং এর মধ্য থেকে হচ্ছে ট্রেড ইউনিয়নকে বের করে একটা বিপ্লবী ধারার এবং শ্রমিকদের স্বার্থ রক্ষা করে এমন একটা ট্রেড ইউনিয়ন মানে চর্চা আমাদের দেশে করা জরুরি এবং সমগ্র সেক্টরকে যদি আমরা ট্রেড ইউনিয়নের আওতায় না আনতে পারি, এই অবস্থার আসলে পরিবর্তন কোনো মতেই সম্ভব হবে না। আচ্ছা, আপনি আপনার জায়গা থেকে খুব চমৎকার করে সংকটগুলো উত্থাপন করলেন এবং আমি নিশ্চিত দুজন সিনিয়র নেতা এখানে আছেন, তারা সেটা শুনেছেন। আমি একটু শামসুজ্জামান দুদু আপনার কাছে আসি, একটা মতামত দেবেন। মানে এই কথাটা আমরা শুধু এখন শুনছি না,
আগেও এটা শুনেছি, শ্রমিকদের নেতারা তাদের জায়গা থেকে বলে দেন যে আসলে মে দিবসটা ছিনতাই হয়ে গেছে, এবং যেই সমাজ কাঠামো এখন চলছে সেই সমাজ কাঠামোর মধ্যে থেকে আসলে একজন শ্রমিক ন্যূনতম কত টাকা পাবেন তার পারিশ্রমিক সেটাও নিশ্চিত নয়, 8 ঘন্টা কাজ করে জীবন চলবে কি সেটাও নিশ্চিত নয়, এবং চাকরিটা টিকবে কিনা সেটাও নিশ্চিত নয়। মানে এই সংকটগুলো আসলে কিভাবে আপনারা অ্যাড্রেস করেন এবং এখন পর্যন্ত আসলে সমাধানের রাস্তা কতটা কঠিন? জি, আপনাকে ধন্যবাদ, এবং যারা আলোচক হিসাবে আজকে আছেন, বরণ আলোচক, তাদেরকে শুভেচ্ছা। যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, তাদেরকেও শুভেচ্ছা, অভিনন্দন। জি, আমি মহান মে দিবসে সেই সব শ্রমিক বন্ধুদের যারা নিজের শ্রম, ঘাম, রক্ত বিলিয়ে দিয়ে পয়লা মেকে সারা বিশ্বের শ্রমজীবী মানুষের, শুধু না কর্মক্ষম মানুষের না, যারা আসলে পৃথিবীটা, বাংলাদেশটা আমি বলছি না, পৃথিবীটা চাকাটা ঘোরায়, সামনের দিকে নেয়, আমি সেই সব বন্ধুদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আজকে সেই ঐতিহাসিক দিন। ছাত্র জীবনের পর আমি কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। স্বাভাবিক কারণে খেটে খাওয়া মানুষগুলোর সঙ্গে পাশাপাশি আমরা চলেছি। শ্রমিক আন্দোলনের সঙ্গেও সরাসরি যুক্ত না থেকেও সেসব বন্ধু, সংগঠন, ট্রেড ইউনিয়ন নেতা কর্মীদের সঙ্গে আমি সম্পর্ক রেখে চলতাম। আজকে সেই মহান দেশের একেবারে শেষান্তে আজকে আমাদেরকে এক জায়গায় ডেকেছেন, সেজন্য আপনাদেরকে পূর্ণবাদ, ধন্যবাদ জানাই। বাংলাদেশের শ্রমিক আন্দোলন সুদীর্ঘ একটি ঐতিহ্যের আন্দোলন। এমনকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি না, উপমহাদেশের কমিউনিস্ট পার্টির সঙ্গে যারা যুক্ত ছিলেন, এই মাটি এবং এই অঞ্চলে তাদের জন্ম এবং উপস্থিতি ছিল। কমরেড মুজাফফর ভারতীয় কমিউনিস্ট আন্দোলনে, তিনি এখন প্রয়াত, তার প্রতি আমি সম্মান শ্রদ্ধা জানাই, তিনি আমাদেরই মানুষ ছিলেন। শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে মানুষ নিজের কথাটা বলতে চায়, তাদের অভাবের কথা, শ্রমের কথা, পাওনার কথা। স্বাভাবিক কারণেই যারা এটা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ মাথার উপরে তাকে পুঁজি বিনিয়োগ করে, তাদের সঙ্গে এক ধরনের সংঘাত, বৈরিতা থেকেই যায়। তারপরও আমাদের বাংলাদেশের এই অঞ্চলে না, যেটি আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে মহান মে দিবসের মধ্য দিয়ে বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগোচ্ছে বা এগোবে, সেই হিসাবে বর্তমান সরকার, তার প্রধান জনাব তারেক রহমান আজকের জনসভায় কিন্তু স্পষ্ট করে শ্রমিকদের স্বার্থে বর্তমান সরকার যে ভূমিকা নেবেন সেটি নানানভাবে তিনি তুলে ধরেছেন। তিনি নিজেকে শ্রমিকদের একজন প্রতিনিধি হিসেবেও মনে করেন এবং তাদের স্বার্থে কাজ করবেন, এবং বন্ধ কলকারখানা তিনি আবার চালু করবেন, এই প্রতিশ্রুতিও কিন্তু আজকে এসেছে। এই সরকার 3 মাসের পা দিয়েছে। স্বাভাবিক কারণে যে আশ্বাস এবং প্রতিশ্রুতিগুলো এসেছে, সেইগুলো সামনের দিনগুলোতে যদি বাস্তবায়ন আমরা করতে পারি, বা সরকার উদ্যোগী হয়ে যে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারে, তাহলে শ্রমিকদের যে অবর্ণনীয় কষ্ট, চাকরি না পাওয়া, চাকরি থাকলেও চাকরির সুবিধাগুলো না পাওয়া, এই বিষয়গুলো সামনে আসবে এবং সেটা মীমাংসার দিকে এগোবে। আমরা সেটাই প্রত্যাশা করি, এবং আমি মনে করি আজকে পয়লা মের মহান এই দিনে সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে। আর আমি যে সরকারি দল, সেই দলের দীর্ঘদিন কাজ করেছে এবং আমি সেটা বিশ্বাস করি, এর কোনো বিকল্প নেই এই প্রতিশ্রুতি বুঝতে বাস্তবায়ন পারছি। ছাড়া।